চাকরি প্রত্যাশী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের আমার প্রথম টিউটোরিয়ালে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। আমার ব্যক্তি জীবনের বেশ কিছু অভিজ্ঞতা এবং আমার মনে হয়েছিল যে চাকরির সময় যদি আমি এই সকল রুলসগুলো আমি মেনে চলতাম তাহলে আমার সফলতা হয়তো একটু আগে হতো, হয়তো আমি আরও ভালো কিছু করতে পারতাম, অথবা ভিন্ন রকম কোনো কিছু হতো। আমার কাছে যেটা ভালো মনে হয়েছে যে এই সকল বিষয়গুলো যদি আমি মেনে চলি বা কোনো একজন চাকরি প্রত্যাশী সে মেনে চলে, তাহলে তার ক্ষেত্রে প্রত্যাশিত কাঙ্ক্ষিত চাকরিটা পাওয়া আসলে খুব সম্ভব। তো এই প্রেক্ষাপটে আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করব, যে প্রশ্ন আমার মনে চাকরির প্রস্তুতির প্রথম দিকে খুব ঘুরপাক খেত। সেই প্রশ্নের উত্তরটি আমি বলবো না, আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করি এবং তোমরা আমাকে তোমাদের কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানাবে। সেটি হলো যে চাকরি কি ভাগ্যের বিষয়, না এটা একটা প্রস্তুতির ফল, নাকি ভিন্ন কোনো কিছু? তুমি কি মনে করো? তুমি যেটা মনে করো সেটা তুমি কমেন্ট বক্সে জানাবে। আর আজকের এই প্রথম টিউটোরিয়ালটি হবে শুধুমাত্র আমার অভিজ্ঞতা বিনিময়। আমি যা মনে করেছি, যেটা ভালো মনে করেছি সেটি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলোতে আমি জেনারেল নলেজ, বাংলা, গণিত, ম্যাথমেটিক্স এবং অন্যান্য চাকরি সংক্রান্ত বেশ কিছু বিষয়ে যে সকল তথ্য তোমাদের দেওয়া দরকার সেগুলো সময়ে সময়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার মনে হয় যে চাকরির ক্ষেত্রে প্রথমত সেটি হলো যে লক্ষ্যটা আসলে তোমাদের বড় রাখা উচিত। তুমি যদি তোমার লক্ষ্যটা বড় রাখো তাহলে তোমার সফলতার জন্য বিকল্প যত ধরনের পরিকল্পনা তোমাকে গ্রহণ করতে হবে তা সবগুলোই তোমার জন্য করা সম্ভব হয়। যেমন আমরা চাকরির ক্ষেত্রে আমি মনে করেছি তোমার লক্ষ্যটা বড় থাকা মানে তুমি বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এর প্রস্তুতিটা নিয়েই তুমি প্রথম শুরু করতে পারো। আমি বিসিএস এর কথা এই কারণে বলছি, অনেকে মনে করে যে বিসিএস কি, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমার কি বিসিএস হবে? আমি ডিগ্রি শেষ করেছি 2 বছরের, আমি প্রিলিমিনারি মাস্টার্স করেছি, পরবর্তী সময়ে আমি অন্য সাবজেক্টে মাস্টার্স করেছি, আমার দ্বারা কি বিসিএস দেওয়া সম্ভব? আমি মনে করি হ্যাঁ, সবার দ্বারাই সম্ভব। কারণ বিসিএস এর প্রস্তুতি বা চাকরির প্রস্তুতি কোনো শুধুমাত্র আমরা জানি যে আমাদের সাবজেক্ট বেস করে বা বিশ্ববিদ্যালয় বেস করে আসলে এই চাকরিগুলো হয় না। আমরা দেখেছি যে আমাদের এই বিকল্প এই সময়গুলোতে ভিন্ন ভিন্ন বিকল্প অনেক বিশ্ববিদ্যালয়, সরকারি, পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ডিগ্রি করা শিক্ষার্থী অথবা এমন যারা এসএসসি এইচএসসিতে ফেল করেছিলেন অথবা বিশ্ববিদ্যালয়ে ড্রপ আউট হয়েছিলেন তারাও বিসিএসে এসেছে। সুতরাং এটি সম্ভব, কিন্তু এটি শুধু এরকম সম্ভব নয় যে না আমি বলছি তাই। বিসিএস আসলে একটা প্রস্তুতির, গোছালো প্রস্তুতির একটা ফলাফল। আমি কেন বিসিএস এর কথা বলছি? কারণ বিসিএসটি যদি প্রস্তুতি নেওয়া হয় তাহলে এখানে গণিত, বাংলা, জেনারেল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, সুশাসন, নীতি নৈতিকতা এবং অন্যান্য অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়। তো বিসিএস এর যখন প্রস্তুতিটা নেওয়া হয় তখন এতগুলো সাবজেক্টের সমন্বিত প্রস্তুতি হয় যে ব্যাংক, বিমা, এনটিআরসি, প্রাইমারি নিয়োগ পরীক্ষা, অন্যান্য নন ক্যাডারের যে সকল নিয়োগ পরীক্ষা থাকে সকল নিয়োগ পরীক্ষাতে মোটামুটি এই বিসিএস এর প্রস্তুতি যদি নেওয়া থাকে তাহলে ভালো ফলাফল এখানে করা সম্ভব। অবশ্যই এখানে ভালো কিছু করা সম্ভব। তার কারণটি হলো যে এতটা পড়ালেখা, এতটা গোছালো যদি তুমি করতে পারো তাহলে তোমার দ্বারা অবশ্যই অবশ্যই ভালো জব, প্রত্যাশিত জব, কাঙ্ক্ষিত জব এটা পাওয়া সম্ভব। তো এর জন্য প্রথম তোমাকে যেটা করতে হবে সেটি হলো যে তুমি কিভাবে পড়ছো। পড়া তো আমরা সবাই পড়ি, কিন্তু তুমি কতটা গোছালো পড়তে চাও। কারণ তোমার হাতে সময় খুব কম থাকবে এবং এই কম সময়ের মধ্যেই তোমাকে খুব বেশি প্রস্তুতি নিতে হবে। তো গোছালো প্রস্তুতির অর্থ এরকম নয় যে তুমি অনেকগুলো বাজার থেকে অনেকগুলো যে সকল বই পাওয়া যায় সেগুলো কিনে এনে পড়া শুরু করলে। বরং গোছালো প্রস্তুতি হলো তোমাকে প্রশ্নটা অ্যানালাইসিস করা, কোন চ্যাপ্টার থেকে কোন অংশটুকু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি তোমাকে একটা সেগমেন্ট বা একটা ভাগে রাখতে হবে। কোন বিষয়গুলো কম গুরুত্বপূর্ণ কিন্তু কখনো কখনো পরীক্ষাতে আসে সেটি রাখতে হবে, আর কোনটি ইতপূর্বে কখনোই পরীক্ষাতে আসেনি সেটাকে ভাগ করে আলাদা রাখতে হবে। এটা যদি করা যায়, খুব বেশি গুরুত্বপূর্ণ, মধ্যম গুরুত্বপূর্ণ, একেবারেই গুরুত্বহীন বিষয়গুলোকে আমরা সবসময় বাদ দিয়ে দিব। আমরা দেখি যে পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে যে সকল বিষয়গুলো গুরুত্বহীন কিন্তু মজাদার, পড়তে খুব ভালো লাগে, সে সকল বিষয়গুলো আমরা বেশি পড়ি। আসলে আমাকে মনে রাখতে হবে যে আমি যদি কোনো পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেই, আমাকে প্রথম প্রিলিমিনারি বা প্রাথমিক যে ধাপ আছে সেটির প্রস্তুতি নিতে হবে, তারপর লিখিত, তারপর মৌখিক। তো পড়ার ক্ষেত্রে সবসময় বিশ্লেষণাত্মক পড়াটাই ভালো। তবে শুধু যদি কোনো পরীক্ষা হয়, যেমন প্রাইমারি স্কুলের পরীক্ষা, সেটাতে শুধু প্রিলিমিনারি পরীক্ষা হয় এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষা হয়,
এই সকল পরীক্ষার ক্ষেত্রে তুমি শুধু প্রিলিমিনারি পড়তে পারো। তুমি যদি অঙ্কের কথা বলো, একটি অঙ্কের প্রশ্নের যদি তুমি সঠিক উত্তর দাও সেখানে 1 মার্কস, বাংলাতেও যদি সঠিক উত্তর দাও তাহলেও তার 1 মার্কস। তাহলে তোমাকে এই সকল ক্ষেত্রে প্রাইমারি স্কুলের নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে তোমাকে কীভাবে প্রস্তুতি নিতে হবে যে আমার প্রিলিমিনারিতে যেন আমি সর্বোচ্চ সংখ্যক মার্কস উঠাতে পারি, তার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতিটা ভিন্ন, সে বিষয়ে আমি মৌখিক পরীক্ষার বিষয়ে অন্য আরেকটি টিউটোরিয়ালে তোমাদের সঙ্গে কথা বলবো। আর যদি বিসিএস এর কথা বলো, তাহলে প্রিলিমিনারিটা এমনভাবে পড়তে হবে যেন সেই বিষয় সম্পর্কে তুমি ডিপলি জানতে পারো। তুমি বাংলাদেশের এই বাংলা ভাষার উৎপত্তি যদি জানতে চাও, তাহলে তোমাকে বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে মোটামুটি বাজারে যে গাইডগুলো পাওয়া যায় সেখানে কম বেশি যতটুকু বিশ্লেষণাত্মক দেওয়া থাকে সেটা পরীক্ষার জন্য খুবই উপযোগী। অন্তত সেটুকু তোমাকে খুব স্পষ্ট করে জানতে হবে। কোনো কিছু পড়ার সময় শুধুমাত্র মুখস্থ করে না পড়াটাই ভালো, কারণ মুখস্থ পড়লে সেটি ভুলে যাওয়ার প্রবণতাটা খুব বেশি থাকে। এজন্য বিষয়টি যদি তুমি ভালোভাবে আত্মস্থ করতে পারো অথবা ভালোভাবে জানতে পারো, অন্য যে এই বিষয় সম্পর্কে যার স্পষ্ট ধারণা আছে, ক্লিয়ার কনসেপ্ট আছে, তার সঙ্গে যদি তুমি তোমার মতামতটা তুমি আদান প্রদান করো, তার কাছ থেকে যদি তুমি ভালো তথ্য পাও, তাহলে সেগুলো খুব দীর্ঘস্থায়ী হয়। তুমি দেখবে যে তুমি পড়ে যতটুকু না আত্মস্থ করতে পারছো তার থেকে বেশি তুমি শ্রবণ ইন্দ্রিয় বা কানে শুনে তোমার স্মৃতিতে সংরক্ষণ করে রাখার সুযোগটা বেশি থাকে। আরেকটি বিষয় হলো যে তোমাকে চ্যাপ্টার রিভিশনের পরে এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রতিদিনই যেন তুমি পূর্ব যে দিন বা গতদিন তুমি যা পড়েছিলে সেটা যেন বারবার রিভিশন দিতে পারো। তুমি আজ পড়লে সেই পড়াটা যেন আগামীকাল অন্তত একবার রিভিশন দাও। এভাবে প্রতিদিন যদি তুমি তার পূর্বের দিন বা পূর্বের সপ্তাহে তুমি কি পড়েছিলে সেটা সুন্দর করে রিভিশন দাও, তাহলে তোমার ক্ষেত্রে যেটি হবে সেটি হলো তোমার পড়াটা বারবার করে চর্চার মধ্যে থাকবে। সুতরাং তোমার স্মৃতিতে বা তোমার মেমোরিতে সেটা বারবার করে শার্পেন হতে থাকবে। অর্থাৎ সেটা এতটাই সূক্ষ্ম, এতটাই মসৃণ হবে যে পরীক্ষার প্রশ্নটা আসার সঙ্গে সঙ্গে তোমার চোখে উত্তরটা চলে আসবে। এরপর হচ্ছে তুমি যদি রিভিশন দেওয়ার ক্ষেত্রে বারবার দেখো যে কোনো একটি প্রশ্ন অথবা কোনো একটা অংশের কোনো প্রশ্ন তুমি সঠিকভাবে উত্তর দিতে পারছো না, সেখানে বারবার ভুল হচ্ছে, সেটি তুমি কলম বা পেন্সিল দিয়ে সেটা বৃত্তাকারে দাগ দিয়ে রাখো। তাহলে যেটি হবে, যখন তুমি প্রশ্নটি পড়বে একটা সময় যে দেখা যাবে তোমার সকল প্রশ্নগুলো সম্পর্কে খুব ভালো ধারণা আছে, কিন্তু যে সকল বৃত্ত দেওয়া সেই সকল প্রশ্নগুলোই শুধু তুমি একবার দুবার রিভিশন দিয়ে তুমি পরীক্ষার হলে চলে যেতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে তোমাকে সময়সূচি নিয়ে পড়তে হবে। যেমন তোমার দুর্বলতা থাকতে পারে অঙ্কে, তোমার দুর্বলতা জেনারেল নলেজে থাকতে পারে, তোমার দুর্বলতা বাংলাতে থাকতে পারে। তুমি শুধুমাত্র তোমার যে অংশটুকুই দুর্বল তুমি সেই অংশটুকুই বেশি পড়লে, এটি একটি ভুল কনসেপ্ট। তোমাকে কি করতে হবে, যে অংশটায় তুমি দুর্বল সেই অংশটাতে একটু বেশি সময় দাও, যেটিতে তোমার স্ট্রেংথ জোন আছে সেই অংশটা তুমি কম সময় দাও, কিন্তু এটি প্রতিদিনের রুটিনের মধ্যে রাখো। এবং তুমি সবসময় খেয়াল করবে যে তুমি যদি খুব সকালবেলায় উঠো, এ সময় আমাদের মনটা ফ্রেশ থাকে, পরিবেশটা অনুকূলে থাকে, বাইরের কোলাহল থাকে না, এই সময়ে লেখাপড়া করা শুরু করাটা ভালো। অর্থাৎ তোমার খুব ভোরে ওঠার অভ্যাসটা তোমার লেখাপড়াকে তোমার অন্যের যিনি একটু দেরিতে ঘুম থেকে ওঠেন তার থেকে তোমাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা সবসময় খুব সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম বা অন্য সকল সোশ্যাল মিডিয়ার প্রতি আমাদের আকর্ষণটা খুব বেশি। তো একজন চাকরি প্রত্যাশীকে কখনোই এই সকল সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট থাকলে তার প্রস্তুতিটা আসলে অত বেশি গোছালো হওয়ার সুযোগ কম থাকবে। এজন্য একেবারেই সোশ্যাল মিডিয়া যদি অ্যাভয়েড করা যায় খুব ভালো, যদি না করা যায় তাহলে খুব কম সময় এই স্ক্রিনে আমাকে টাইম দেওয়াটা আমাদের জন্য ভালো হবে। আমি মনে করি যে এই সকল সোশ্যাল মিডিয়াতে খুব কম সময় দিয়ে যদি নিজের প্রস্তুতিটা এখন নেওয়া যায়, আমি মনে করি যে ভালো একটা তোমার প্রত্যাশিত চাকরি যখন তোমার হয়ে যাবে, তারপর তুমি দীর্ঘ সময় তুমি এখানে সময় দাও, তোমাকে কেউই কিছু বলছে না, তার অর্থ হচ্ছে তোমাকে খুব স্ক্রিন টাইম কমাতে হবে। আরেকটা হচ্ছে চাকরির পরীক্ষায় তুমি বারবার করে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করো। তোমার ফ্রেন্ডদের সঙ্গে তুমি একটা গ্রুপ করো, একটা টিম করো, তাদের অনেকেই বিভিন্ন জনকে দিয়ে তুমি তোমার মৌখিক প্রশ্ন নিতে পারো। একই সাথে যখন তোমরা আড্ডা দাও তখন বিভিন্ন সময় প্রশ্ন করো, প্রশ্নের উত্তর দাও, তাদের কাছ থেকে ব্যাখ্যা শুনো, তাদের মতামত শুনো। অথবা কিছু কিছু ফ্রি ওয়েবসাইট আছে যে সকল ওয়েবসাইটগুলোতে এই সকল পরীক্ষাগুলো দেওয়া যায়। তুমি যখন ফ্রি টাইম তো তোমার থাকে, অথবা তুমি খুব রিল্যাক্সে থাকো, অথবা তুমি লেখাপড়া করতে করতে টায়ার্ড, তোমার এখন একটু রেস্টের দরকার, সেই সময়টা তুমি এই সকল ফ্রি ওয়েবসাইটগুলোতে তুমি পরীক্ষা দিতে পারো। তোমার পরীক্ষা তুমি যদি অনার্স পাস করে যাও, শেষ করো,
আমার মনে হয় যে প্রত্যেকটা পরীক্ষাতে চাকরির নিয়োগ যে সকল পরীক্ষা থাকে সেখানে তোমার কোয়ালিফিকেশান যদি থেকে থাকে তাহলে আবেদন করা উচিত। কারণ হলো তুমি যখন এই চাকরির পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবে তখন তোমার নিজের কতটুকু প্রস্তুতি, অন্যের প্রস্তুতি কেমন, কত কাট মার্কসে আসলে পরীক্ষার সময় টেকাচ্ছে সেগুলো তুমি জানতে পারবে। এটাতে হবে তোমার নিজের আত্মমূল্যায়নের সুযোগ হবে, এবং এই আত্মমূল্যায়নটা যদি তুমি নিজে মনে করো যে তুমি খুব দুর্বল, তোমার প্রস্তুতি খুব ভালো নেই, আমি মনে করি এখানে হতাশ না হয়ে খুব ভালো গোছালো প্রস্তুতির দিকে আবার যাওয়া উচিত। তোমার কোথায় তোমার উইকনেসটা ছিল পরীক্ষার হলে সেই জায়গাগুলোতে তোমার স্ট্রেংথ জোনটা তৈরি করতে হবে। এরপর যেটি হচ্ছে যে আমি মনে করি যে অনেকেই প্রশ্ন করে যে স্যার আসলে কখন থেকে আমার পড়ালেখা শুরু করা উচিত, অনার্স শেষ করে নাকি মাস্টার্স শেষ করে? আমি মনে করি অনার্স মাস্টার্স শেষ করে নয়, বরং সেটা থার্ড ইয়ার থেকেই শুরু করা উচিত। তাহলে একটা দীর্ঘ সময় পাওয়া যায়। কারণ চাকরির পরীক্ষার প্রস্তুতিটা একটা দীর্ঘ লং জার্নির বিষয়। তো এই লং জার্নিতে যখন থার্ড ইয়ার থাকে তখন নিয়মিত ক্লাস, পরীক্ষা এর পাশাপাশি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য দীর্ঘ সময় পাওয়া যায়। এ সময় পত্রপত্রিকা পড়ার সুযোগ থাকে। আমরা যে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে নিষেধ করলাম, কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের তথ্য আমার সামনে আসে, যেগুলো খুব যদি আমি মাস্টার্স শেষ করে পরীক্ষার প্রস্তুতি নিতে চাই আমার জন্য খুব কম সময় থাকবে, সুতরাং তখন এই সকল মিডিয়া ব্যবহার করার সুযোগ থাকবে না। এজন্য আমরা যদি থার্ড ইয়ার থেকে পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করি আমার মনে হয় যে সেটা একটা খুব ওয়াইজ ডিসিশন হবে। কারণ ওয়াইজ ডিসিশন হবে এই ক্ষেত্রে আমার জন্য তো দীর্ঘ সময় আছে, আমি দীর্ঘ সময় প্রস্তুতি নিতে পারবো, আমার স্ট্রেংথ কোথায়, আমার উইকনেস কোথায়, এটা আমি বারবার করে টেস্টিফাই করতে পারবো। এটি হলো একটি বিষয়। কিন্তু আমি কোনো কারণবশত আমার অনার্স শেষ হয়ে গিয়েছে, আমার মাস্টার্স শেষ হয়ে গিয়েছে, আমি কখনো ওয়েল মোটিভেটেড ছিলাম না, এখন আমি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে দেখছি যে আমি হতাশ হয়ে পড়ছি। আমি মনে করি চাকরির পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নেবে তারা কেউ হতাশ হলে সে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবে না। কারণ হলো হতাশ ব্যক্তি যিনি সবসময় ডিপ্রেসড থাকবেন তিনি কোনোভাবেই তার পড়ালেখায় মনোযোগ দিতে পারবেন না। মনে রাখতে হবে বিসিএস এর মতো চাকরির পরীক্ষাতে যে সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করে তার বেশিরভাগ পরীক্ষার্থী, আমি মনে করি যে প্রায় 95% পরীক্ষার্থী তারা প্রিলিমিনারি পরীক্ষাতেই বাদ যাবে। তো সেই সংখ্যাটা কিন্তু কম নয়, সবারই খুব ভালো প্রস্তুতি নেই। আপনি যত কমই সময় পান আপনি নিজেকে প্রিপেয়ার করুন, নিজের সিলেবাসটাকে রেডি করুন, আপনি দীর্ঘ সময় লেখাপড়া করুন। আমি মনে করি হতাশ না হয়ে বরং এই হতাশাকে যদি আপনি শক্তিতে রূপান্তর করেন, আপনার দুর্বলতাকে বের করেন, আপনার সবলতাকে বের করতে পারেন, আমার মনে হয় আপনার প্রস্তুতি অল্প সময়ে ভালো হবে এবং অচিরে এই হতাশাটা কেটে যাবে। এখন আমি যে হতাশ হয়ে পড়েছি, এখন আমার আসলে উপায় কি? আমি মনে করি হতাশ হয়ে আসলে এর কোনো সমাধান নেই। আপনি হতাশ হয়ে পড়লেই আপনাকে চাকরির পরীক্ষাতে কেউ এসে চাকরি দিয়ে দিবে না। আপনি হতাশ হয়ে পড়েছেন বলে আপনার পড়া কেউ এসে পড়ে দিবে না। আপনি হতাশ হয়ে পড়লে আপনার পরিবার এবং আপনি যেটা ভবিষ্যতে তাদের ভরণ পোষণ বলেন, তাদের নির্ভরশীলতার অন্যতম প্রতীক আপনি ছিলেন, সেগুলো তাদের জন্য সেই আশা প্রত্যাশা ধ্বংস হয়ে যাবে। সুতরাং আপনি কি ছিলেন, আপনার প্রস্তুতি এখন কেমন, এটা না দেখে আজই আপনি লেখাপড়া শুরু করুন, তাহলে অবশ্যই ভালো ফলাফল সামনে আসা সম্ভব। এখন যেটা আমরা বলবো যে আসলে প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে আমার এখন প্রস্তুতি মোটামুটি ভালো, আমি এই স্টেজে আছি বা এই অংশে আমার অবস্থান। এখন আমার সামনে প্রিলিমিনারি পরীক্ষা, আমি এখন কি করব? আমি মনে করি প্রিলিমিনারি পরীক্ষাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই প্রিলিমিনারি পরীক্ষার গুরুত্বটা হচ্ছে পরীক্ষার আগের দিন থেকে শুরু হবে, যেটা দীর্ঘদিন ধরে তো আপনি প্রস্তুতি নিচ্ছিলেনই, কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাটা আসলে শুধুমাত্র আপনার 10টায় শুরু হবে 11টায় শেষ, অথবা 10টায় শুরু হয়ে 12টায় শেষ, এই 2 ঘন্টা এটি নয়। আসলে বরং এটি আরও 2 দিন আগে থেকে শুরু হয়। অর্থাৎ পরীক্ষার আগের দিন আপনি বিকালবেলা থেকে রিল্যাক্স মুডে থাকবেন, নতুন করে কোনো তথ্য পড়বেন না। যদি প্রয়োজন হয়, যে বৃত্ত দেওয়া অংশের কথা বলছিলাম, যে কলম বা পেন্সিল দিয়ে আপনি বৃত্ত করে রাখবেন, সেই সকল প্রশ্নগুলো একবার চোখ ভোলাতে পারেন। খুব বেশি প্রত্যাশার চাপ নেওয়ার দরকার নেই, কারণ আপনি জানেন যে সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে তার খুব স্বল্প সংখ্যক পরীক্ষার্থী তারা চাকরিটা পাবে। সুতরাং সেখানে আপনার পাওয়ার সম্ভাবনা এবং না পাওয়ার সম্ভাবনা প্রায় সমান। আপনি যদি প্রস্তুতি ভালো নেন
তাহলে আপনার আত্মবিশ্বাস থাকবে, আপনি পরীক্ষার হলে যাবেন এবং সেখান থেকে খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে আপনি চলে আসবেন। সবসময় মনে রাখবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কারো কাছ থেকে শোনা এবং কাউকে বলা, এই দুটোই আসলে আত্মঘাতী। কারণ আপনি আপনার প্রশ্নের উত্তর যাকে সঠিক বলে দিচ্ছেন, দেখা গেল যে আপনি যদি প্রশ্নের উত্তর না বলতেন তাহলে দুজনেই একটা মার্কস পাচ্ছিলেন। মানে ধরে নেই যে 100-র মধ্যে 70, আপনিও 70, তিনিও 70। আপনি একটি সঠিক প্রশ্ন যদি তাকে বলে দেন, আপনার মার্কস হবে 70, তার মার্কস হচ্ছে 71 মার্কস। অর্থাৎ আপনার থেকে তিনি 1 মার্কস এগিয়ে। এই 1 মার্কসই আপনার চাকরি পাওয়া এবং না পাওয়ার অন্যতম মানদণ্ড হিসাবে বিবেচিত হতে পারে। দ্বিতীয় কথা, আপনি কেন কারো কাছ থেকে শুনবেন না? যিনি আপনাকে সঠিক প্রশ্নের উত্তর বলে দিচ্ছেন, দুইটি বিষয় হতে পারে: এক, তিনি আপনাকে সঠিক প্রশ্নের উত্তর বলছেন না; দ্বিতীয়, তিনি নিজেও সঠিক উত্তর জানেন না। তাহলে আপনি কি করতে হবে? কোনোভাবে প্রশ্নের উত্তর বলাও যাবে না, শোনাও যাবে না। আরেকটি বিষয় করা যাবে না, আপনার পাশে যে সকল পরীক্ষার্থী থাকবে তাদের কারো ওএমআরের দিকে তাকানো যাবে না। আপনি যদি মনে করেন পার্শ্ববর্তী কেউ একজন তার ওএমআরে অনেকগুলো বৃত্ত 100টির মধ্যে 70টি দাগিয়ে ফেলেছে, আপনি দেখলেন আপনার খুবই ভালো প্রস্তুতি ছিল, আপনার জব সলিউশন আপনার খুবই আত্মস্থ, আপনি অন্যান্য সকল বই পড়েছেন, কোনো প্রশ্নই বাইরে থেকে আসা সম্ভব নয়, কিন্তু আপনি কোনোভাবেই 45টা বা 50টার বেশি উত্তর দিতে পারেননি। তো আপনার পাশে যিনি বসেছেন তিনি 70টি প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে দিয়েছেন, আপনি তো হতাশ হয়ে পড়বেন। তাহলে আমি কি করলাম? আমার থেকে মনে হয় সে ভালো পারে, অথবা প্রশ্ন সহজ হয়েছে কিন্তু আমি পারছি না। আপনি খেয়াল রাখবেন, অনেকেরই প্রস্তুতি ভালো থাকে না, কিন্তু পরীক্ষার হলে সে মনে করে অধিক ওএমআরের প্রশ্ন যদি আমি দাগিয়ে দিই তাহলে মনে হয় আমার চাকরিটা হয়ে যাবে, বা অনুমান ভিত্তিক হয় এমনটা। আপনার এগুলো দেখার দরকার নেই। আপনি পাশে যখনই তাকাবেন তখনই আপনি ডিমোরালাইজড হয়ে যাবেন, ডিমোটিভেটেড হয়ে যাবেন। আপনার মধ্যে তখনই পরীক্ষার হলে এক ধরনের হতাশা চলে আসবে। সুতরাং হতাশা যেন আপনি না আসে, আপনি বাইরের দিকেও তাকাবেন না। আপনি সবসময় চেষ্টা করবেন পরীক্ষার হলে, এখনকার যে পরীক্ষার পদ্ধতি সেখানে বাইরের কোনো কাগজ নিয়ে যাওয়া যায় না, প্রশ্নের উপরই অনেক ক্ষেত্রে অঙ্কের যে অংশগুলো থাকে সেগুলো করতে হয়। পরীক্ষার হলে আপনি জানেন যে অ্যাডমিট কার্ডের পেছনে বা অ্যাডমিট কার্ডের উপর অঙ্ক করা যায়। আপনারা একের অধিক অ্যাডমিট কার্ড পরীক্ষার হলে নিয়ে যাবেন এবং অ্যাডমিট কার্ড একটিতে অ্যাডমিটে যখন আপনি প্রশ্নের উত্তরগুলো যখন করে ফেলবেন বা প্র্যাকটিস আপনি করবেন, পরবর্তী আরেকটিও রেখে দিবেন। অবশ্যই মনে রাখবেন সেটা পকেটে রাখবেন না, আপনি আপনার ফাইলের নিচে বা ওএমআরের নিচে, খাতার নিচে রেখে দিন। কোনো ইনভিজিলেটর আপনার কাছে এসে বললে আপনি খুব বিনয়ের সঙ্গে তাকে আপনি ব্যাখ্যাটি বোঝান। আমি মনে হয় যে তারা খুব ভালো ফলাফল দিবে। আমার মনে হয় যে আপনার গণিতে বেশি সময় লাগে, অথবা বাংলাতে বেশি সময় লাগে, অথবা ইংলিশে বেশি সময় লাগে, অর্থাৎ যেটা উইক জোন, এটাতে আপনি একটু বেশি সময় দেন, কিন্তু এতটা বেশি সময় আপনি দিবেন না যে সময়টা আপনার পরবর্তী যে সাবজেক্টটা আপনি ভালো পারেন সেটাতে যেন একেবারে কম সময় দিয়ে এমন হলো যে সাবজেক্টটা আপনি পারেন না সেটি পরীক্ষার হলে যে আদৌ পারলেন না, কিন্তু যেটা পারতেন সেগুলোর প্রশ্নেও আপনি কনফিউজড। এজন্য যেটি ভালো পারেন সেটিকেও চর্চায় রাখবেন, যেটি কম পারেন সেটিকে একটু তুলনামূলক বেশি সময় দিন। এবং পরীক্ষার হলে যেদিন আপনি পরীক্ষা দিতে যাবেন চেষ্টা করবেন সকালবেলায় পর্যাপ্ত খেয়ে যেতে, তার আগের রাতে পর্যাপ্ত ঘুমাতে, এবং পরীক্ষার হলে যাওয়ার আগে খুব রিল্যাক্স মুডে থাকবেন, যে কোনোভাবেই যেন আপনাকে হতাশা গ্রাস না করতে পারে। প্রত্যাশার অত্যাধিক চাপ কিন্তু আপনার পরীক্ষাকে ভালো থেকে খারাপে নিয়ে যাবে। এজন্য প্রত্যাশার চাপটা খুব বেশি রাখার দরকার নেই। আপনি মনে রাখবেন সবার চাকরি হবে না, দু একজনের হতে পারে, তার মধ্যে আমি থাকতেও পারি, আমি নাও থাকতে পারি, কিন্তু আমি পরীক্ষার হলে আমার যেটা সর্বোচ্চ, আমি যেটা সব থেকে ভালো পারফর্ম করতে পারবো, যতগুলো প্রশ্ন আমি সঠিক করতে পারবো সেগুলোর উত্তর দিব। সব থেকে গুরুত্বপূর্ণ এই আলোচনার মধ্যে সেটি হলো আপনাকে ছেড়ে আসার মানসিকতা রাখতে হবে। অর্থাৎ আপনি প্রিলিমিনারি পরীক্ষাতে যত বেশি ছেড়ে আসার মানসিকতা নিয়ে যাবেন এবং বাস্তব ক্ষেত্রে আপনি যত বেশি ছেড়ে আসতে চাইবেন, আপনি তত বেশি সেফ জোনে থাকবেন। যেমন বলি, 34তম বিসিএস এর আগ পর্যন্ত বিসিএস গুলোতে দেখা যেত যে বিগত বছরের প্রশ্ন বেশি আসতো, সেখানে অধিক সংখ্যক প্রিলিমিনারির যে ওএমআর-এর আনসার যখন দিয়ে আসতো তারা প্রিলি প্রশ্নের, তখন তারা টিকে যেতেন। 35তম বিসিএস এর প্রশ্নগুলো যদি আপনি দেখেন, অথবা আমার সহকর্মী তারা যদি দেখেন, বিশ্লেষণ করে দেখবেন যে প্যাটার্নটা সম্পূর্ণ আলাদা। ওই প্রশ্নে আমি ব্যক্তিগত দেখেছি অনেককে যে তিনি 35তম বিসিএসে এত বেশি প্রশ্নের আনসার করে এসেছেন, কিন্তু সেটিতে সম্ভবত কাট মার্কস ছিল 110 বা 105 থেকে 110-এর মধ্যে। অনেকেই পরীক্ষার হলে
আশেপাশের অনেককে দেখেছেন 150টি উনি বৃত্ত ভরাট করে ফেলেছেন। তার মানে আমি 90টি পারছি, ও 150টি পারছে, তাহলে আসলে মনে হয় প্রশ্ন সহজ, আমি মনে হয় এগুলো পারিনি। কিন্তু দেখা গেল যে বাস্তবিক অর্থে পরবর্তী পরীক্ষা শেষে যখন পাশের জনকে জিজ্ঞাসা করবেন কেমন দিয়েছেন, তিনি হয়তো কমন উত্তর দেন, প্রস্তুতি ছিল না, অনুমান ভিত্তিক বৃত্ত ভরাট করেছি, হতেও পারে নাও হতে পারে। তখন আপনার মনে হবে যে আমি ছেড়ে না এসে মনে হয় ভুল করেছি। বিসিএস এর ক্ষেত্রে 2টি প্রশ্ন যদি ভুল করেন তাহলে একটি সঠিক প্রশ্নের উত্তর আপনার কাটা যাবে। কোনোভাবেই একটি প্রশ্ন ছেড়ে আসা উচিত না, এটা ভেবে আপনি যখন অনুমান করে একটি প্রশ্ন ভরাট করবেন তখন আপনার সঠিক একটি প্রশ্নের অর্ধেক অংশ একটি ভুল প্রশ্ন আপনাকে কেটে নিয়ে যাবে। অর্থাৎ আপনি যদি 120 মার্কস পেতেন, একটি প্রশ্ন আপনি অনুমান করে দাগিয়েছেন, তার মানে আপনার মার্কস হয়ে যাবে 119.5। তাহলে আপনি অনুমান করে বৃত্তটি যে ভরাট করলেন সেটাতে আসলে তেমন কোনো লাভ হলো না। সর্বোপরি কথা, চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিতে হবে গোছালো, প্রস্তুতি নিতে হবে হলিস্টিক ওয়েতে, প্রস্তুতি নিতে হবে এমনভাবে যেন আমি প্রিলিমিনারি পরীক্ষার শুধুমাত্র যেন অবজেক্টিভ ভিত্তিক উত্তর না হয়, সেটা যেন বিশ্লেষণাত্মক হয়। শুধুমাত্র বই না পড়ে আমি যেন আশেপাশে সবার সঙ্গে এটা শেয়ার করি, যিনি ভালো জানেন তার সঙ্গে আমি পরামর্শ করি। আরেকটি বিষয় যে আপনারা আমার এই টিউটোরিয়াল যদি দেখেন, আমি চেষ্টা করব সহজভাবে জটিল বিষয়গুলোকে ব্যাখ্যা করার জন্য, যাতে জটিল বিষয়গুলো আপনার কাছে সহজভাবে তুলে ধরতে পারি। আরেকটি বিষয়, আমি প্রতিদিন যে সকল বিষয়গুলো পড়াবো তার পরদিন অথবা 2 দিন পরে আমি আগে থেকেই বলে দিব যে কবে কয়টার সময় এই পরীক্ষার কোশ্চেনগুলো ওপেনিং করা হবে। আপনারা এখানে এসে ফ্রিতে বিনামূল্যে পরীক্ষাগুলো দিতে পারবেন। আপনি নিজের প্রশ্নের উত্তর কত মার্কস পেয়েছেন তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। আমি আমার ফেসবুকে যারা অংশগ্রহণ করেছে তাদের নামের তালিকা, তাদের প্রাপ্ত মার্কস এগুলো দিয়ে দিব। আমার মনে হয় এটা থেকেও আপনাদের ভালো প্রস্তুতি হবে। আমার এই চ্যানেল বা আমার এই ফেসবুক পেজের সঙ্গে যদি আপনি থাকেন, পরবর্তী সময়গুলোতে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে আপডেট পাবেন, নতুন নতুন প্রশ্ন যেগুলো থাকবে সেগুলোর সঠিক ব্যাখ্যা পাবেন। যে পরীক্ষাগুলো হয়ে যাবে বা বিগত দিনে পরীক্ষা ছিল সেই সকল পরীক্ষাগুলোর সঠিক বিশ্লেষণাত্মক সঠিক উত্তরগুলোও আপনি পেয়ে যাবেন। সুতরাং আমাদের পেজের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, আপনার নিজের প্রস্তুতিকে আরও বেশি শানিত করবেন। ধন্যবাদ সবাইকে।